আসসালামু আলাইকুম। বাংলাদেশ এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে বেশ কয়েকটি বড় সংকট একসাথে এসে মিলেছে। আজকের এই আলোচনায় আমরা দেখব প্রতিদিনের খবরের আড়ালে থাকা এই ঘটনাগুলো কিভাবে দেশের ভবিষ্যৎকে প্রভাবিত করছে। চলুন একটু গভীরে যাওয়া যাক। যুগান্তর পত্রিকার একটি শিরোনাম দেখুন, শাহবাগ থেকে যমুনা রণক্ষেত্র। এটা শুধু একটা বাক্য না, এটা আমাদের সরাসরি দেশের বর্তমান উত্তাল পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে নিয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে পরিস্থিতি কতটা গুরুত্বপূর্ণ। তো প্রথমে শুরু করা যাক রাজধানীর রাজপথের পরিস্থিতি দিয়ে। একটা ছাত্র আন্দোলন কিভাবে পুরো দেশকে নাড়িয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করলো সেটা আমরা এখন দেখব। ভেবে দেখুন, মাত্র একটা দিনের মধ্যে পরিস্থিতি কিভাবে পাল্টে যেতে পারে। দিনের শুরুটা হয়েছিল কিন্তু বেশ শান্তিপূর্ণভাবে। প্রকৌশল শিক্ষার্থীরা লং মার্চ টু ঢাকা শুরু করেছিল, কিন্তু দুপুর গড়াতেই পরিস্থিতি গরম হতে শুরু করে। যখন তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে এগোতে চেষ্টা করে, আর বিকেল হতে না হতেই শাহবাগ এলাকা আক্ষরিক অর্থে একটা রণক্ষেত্রে পরিণত হয়। দিনের শেষে গিয়ে কি হলো? শিক্ষার্থীরা শুধু সরকারের প্রস্তাবিত কমিটি প্রত্যাখ্যান করলো না, গভীর রাতে দেশ জুড়ে সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউনের মতো একটি কঠোর কর্মসূচি ঘোষণা করে বসলো। মানে সংকটটা এক ধাক্কায় আরো অনেক বড় হয়ে গেল। এখান থেকে পুরো চিত্রটা আরো পরিষ্কার হয়ে যায়। একদিকে ছাত্রছাত্রীরা তাদের ভবিষ্যতের জন্য কিছু যৌক্তিক সংস্কারের দাবি জানাচ্ছিল, আর তার জবাবে তারা কি পেল? লাঠিচার্জ, টিয়ার গ্যাস আর জল কামান। ফলে যা হওয়ার তাই হলো। এই সংঘর্ষে 50-এরও বেশি শিক্ষার্থী আর বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হলেন। আর এই আগুন কিন্তু শুধু ঢাকাতেই থেমে থাকেনি। খুব দ্রুতই এই প্রতিবাদের আঁচ ছড়িয়ে পড়লো রাজশাহী, সিলেট ও চট্টগ্রামের মতো বড় শহরগুলোতেও। দেশের প্রধান প্রধান হাইওয়ে এগুলো সব বন্ধ করে দেওয়া হলো। আর দেখতে দেখতে তাদের 3 দফার দাবি বেড়ে দাঁড়িয়ে গেল 5 দফায়। বোঝা যাচ্ছে এটা আর কোনো বিচ্ছিন্ন আন্দোলন নয়, এটা এখন একটি দেশব্যাপী ছড়িয়ে পড়া সংকট। আচ্ছা, রাজপথের এই অস্থিরতা থেকে এবার একটু অন্যদিকে নজর ফেরানো যাক। এমন একটা বিষয় যা আরো গভীর এবং অনেকদিন ধরে চলে আসছে, আর সেটা হলো সমাজে বিচার এবং জবাবদিহিতার জন্য একটা জোরালো দাবি। এই প্রসঙ্গটা বুঝতে হলে গুম শব্দটা বোঝা খুব জরুরি। আমরা অনেকে হয়তো শব্দটা শুনেছি। এর মানে হলো রাষ্ট্র বা কোনো প্রভাবশালী সংস্থার মাধ্যমে কোনো ব্যক্তিকে গোপনে তুলে নিয়ে যাওয়া হয়, আর তারপর সেই ব্যক্তির কোনো খোঁজই দেওয়া হয় না। তার সাথে কি হয়েছে, সে কোথায় আছে, সবকিছু অস্বীকার করা হয়। তো এই ভয়াবহ চর্চা বন্ধ করার জন্য সরকার একটা নতুন আইনের খসড়া এনেছে। আর এই বিধানগুলো বেশ কড়া। যেমন সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের প্রস্তাব করা হয়েছে। আয়নাঘর নামে যে গোপন বন্দিশালার কথা শোনা যায়, সেগুলোকে পুরোপুরি বেআইনি ঘোষণা করা হচ্ছে। আর এই ক্ষেত্রে রাষ্ট্রীয় নিরাপত্তার অজুহাত দেখিয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো, এই তদন্তের ভার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে থাকবে না, থাকবে মানবাধিকার কমিশনের হাতে। ভবিষ্যতের জন্য এই জবাবদিহিতা তৈরির চেষ্টার পাশাপাশি অতীতের ঘটনাগুলোর বিচার পাওয়ার আকাঙ্ক্ষাও কিন্তু থেমে নাই, বরং আরো জোরালো হচ্ছে। এর সবচেয়ে বড় উদাহরণ হলো জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের হত্যা মামলার বিচার শুরু হওয়া। এই মামলার প্রধান প্রসিকিউটর আবু সাঈদকে বর্ণনা করেছেন জুলাই আন্দোলনের ফিনিক্স পাখি হিসাবে। এই একটা বাক্যই বুঝিয়ে দেয় ন্যায় বিচারের দাবিটা কতটা আবেগ আর প্রতীকের সাথে জড়িয়ে গেছে। এদিকে বিচার আর জবাবদিহিতার এই চাপ, অন্যদিকে দেশ কিন্তু একটা মারাত্মক অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে। চলুন এবার দেশের ব্যাংকিং সেক্টরের দিকে তাকায়, যা এখন পুরো অর্থনীতিকেই কাঁপিয়ে দিয়েছে। প্রশ্নটা খুব সহজ শোনাতে পারে, কিন্তু এর উত্তর একদমই সহজ না। এসএলএম গ্রুপের ব্যাংকিং কেলেঙ্কারি আসলে কতটা বড়, অঙ্কটা একবার দেখুন। 2,25,000 কোটি টাকা। হ্যাঁ, ঠিক শুনেছেন, এটা এখন দেশের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি বলা হচ্ছে। এই সংখ্যাটা আসলে কত বড় তা বোঝানোর জন্য একটা তুলনা দেওয়া যাক। আমাদের দেশের পুরো বছরের যে জাতীয় বাজেট, এই কেলেঙ্কারি পরিমাণ তার প্রায় 1/4 বা 1/4 ভাবা যায়। এমন একটা ধাক্কা যা একটা দেশের অর্থনৈতিক ঝুঁকির মুখে ফেলার জন্য যথেষ্ট। আর এর প্রভাব, সেটাও কিন্তু মারাত্মক। অভিযোগ উঠেছে এই বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচার হয়ে গেছে। এর ফলে যা হচ্ছে, পুরো ব্যাংকিং সিস্টেম এখন টাকার তীব্র সংকটে। অবস্থা এতটাই খারাপ যে কিছু ব্যাংক গ্রাহকের টাকা ঠিকমতো ফেরত দিতে পারছে না। আর তার মধ্যে 5টি ব্যাংকে তো একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মানে একটার পর একটা প্রতিষ্ঠান ঝুঁকির মুখে পড়ছে। অর্থনীতির এই টালমাটার অবস্থার সাথে যখন রাজনৈতিক অনিশ্চয়তা যোগ হয়, তখন সংকট আরো গভীর হয়। চলুন দেখা যাক নির্বাচনের আগে দেশের রাজনৈতিক অঙ্গনে ঠিক কি ঘটেছে। নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে যে বিতর্ক চলছে, তার কেন্দ্র এখন দেশের সর্বোচ্চ আদালত। আর সুপ্রিম কোর্টও কিন্তু খুব পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তারা কোনো জোড়াতালি বা অস্থায়ী সমাধান চান না। তারা এমন একটা কার্যকর সমাধান চায় যা দীর্ঘমেয়াদী দেশের গণতন্ত্র স্থিতিশীল লাগবে। কিন্তু মুশকিল হলো, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের কোনো লেশ মাত্র নেই। একবারে মৌলিক বিষয়, যেমন নির্বাচন কবে হবে বা সংবিধান সংস্কার করা হবে কিনা, এসব নিয়েও তাদের মধ্যে বিরাট মত পার্থক্য। বিএনপি চাইছে খুব দ্রুত সম্ভব নির্বাচন হোক, অন্যদিকে জামায়াত বা এনসিপির মতো দলগুলো বলছে আগে সংস্কার করতে হবে। এই যে গভীর বিভেদ, এটাই দেশকে একটা রাজনৈতিক অচল অবস্থার দিকে ঠেলে দিচ্ছে।
ঠিক যখন কিনা স্থিতিশীলতা সবচেয়ে বেশি দরকার। তাহলে সবকিছু মিলিয়ে আমরা কোথায় এসে দাঁড়ালাম? যখন একটা দেশের প্রায় প্রতিটি মূল স্তম্ভ, তার অর্থনীতি, তার রাজনীতি, তার বিচার ব্যবস্থা একসাথে কাঁপতে থাকে, তখন ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠাই তো স্বাভাবিক। সংক্ষেপে পুরো ব্যাপারটা দাঁড়ায় একরকম। দেশটা এখন একটা চতুর্মুখী চাপের মধ্যে আছে। একদিকে রাজপথে দেশব্যাপী ছাত্র আন্দোলন চলছে, অন্যদিকে আদালতে অতীত আর বর্তমান আর অন্যায়ের হিসাব চাওয়া হচ্ছে। ব্যাংক খাতে চলছে ইতিহাসের সবচেয়ে বড় সংকট। আর রাজনীতিতে ভবিষ্যৎ পথ নিয়ে কোনো ঐক্য নেই, আছে শুধু অচল অবস্থা। সব শেষে তাই একটাই বড় প্রশ্ন থেকে যায়, যখন দেশের অর্থনীতি, রাজনীতি এবং রাজপথ সবকিছু একসাথে উত্তাল, তখন বাংলাদেশ সামনে এগোবার জন্য একটা পথ বেছে নেবে। এই উত্তরণের উপরেই কিন্তু দেশটার ভবিষ্যৎ নির্ভর করছে।